এরা লোক ভালো না, চুরিচামারি করে, চাঁদাবাজি করে, টাকা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। এরা শেয়ার মার্কেট লুট করে, আমরা তো কিছু লুট করি না, আমরা খুব ভালো মানুষ। তাহলে ৭ই মার্চ যেমন ঐতিহাসিক সত্য, জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা কিন্তু ঐতিহাসিক সত্য। যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ছেলেরা স্লোগান দিচ্ছে আর হেজাবধারী মহিলারা স্লোগান ধরছে, এটা একটা লজ্জা ছাড়া, অপমান ছাড়া, বেইজ্জত ছাড়া কিছু না। কোটা বিরোধী আন্দোলনের আমি কোনো নাম মেনশন করে বলবো না, এটা ফর্মুলেটেড বাই জামাত। একেবারে প্রথম দিন থেকে কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা একেবারে তাদের তৈরি করে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এই সেক্রেটারি, এইটা বাংলাদেশের জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটা করাপ্টেড ভোটের নির্বাচিত জিএস হিসেবে ওই রাকসু ভবনের নামটা লেখা থাকবে। এটা আমি লজ্জা পাবো যে রাকসু ভবন একটা ছাত্র প্রতিনিধিত্ব করে, এরকম একটা লজ্জাজনক ছেলে এই সমস্ত অনিয়মিত এবং করাপশনের ভোটে নির্বাচিত, এবং তার যা ভাষা, তার যা নর্তন কুর্দন, আবার বড় বড় কথা, তার মা লজ্জা পায় কিনা জানি না, তবে আমি নারী হিসেবে লজ্জা পাই। সিপির যারা ছেলে বা সমন্বয়ক, এদের বাপ হলো জামাত। কিন্তু এই যে জমজমের পানি দিয়ে ধোয়া জামাত ইসলাম বলবে ইনারা হচ্ছে একেবারে পবিত্র, কোনো প্রকার দুর্নীতির কোনো কিছু নাই। গত সেই প্রথম থেকে এ পর্যন্ত আমরা দেখলাম যে সারা বাংলাদেশ ইনুসময়। ইনুসের বাইরে চাঁদ নাই, তারকা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কিচ্ছু নাই, আলো বাতাস সব চারিদিকে শুধু ইয়া ইনুসু চারিদিকে গেল। এরপরে হঠাৎ করে চলে আসলো সমন্বয়ক, এই বড় বড় নেতা, পাহাড়ের মতো একটা নেতা। আমার কাছে মনে হয় যে এই জুলিয়াস সিজার, এই নেপোলিয়ন বোনাপার্ট, এরা কোথায় ছিলেন? আমাদের বাংলা মা এরকম মহাবীর ধারণ করেছেন 30 বছরের নিচে যাদের বয়স, টকবকে তরুণ, তারা আমাদের চোখে একটা বিরাট বিরাট শাপলাকুলি ফুটিয়ে দিল। আমরা ভাবলাম, অবাক হয়ে ভাবলাম যে নেতা তো এরকমই হওয়া উচিত। কথা বলে আরে বাবা, মনে হয় তলোয়ারের মতো কথাবার্তা। তিনি বললেন যে তোমরা যে আমাকে বড় মনে করেছিলে, আমি আসলে বড় না, এরাই হলো বড়, ওরা হলো আমাদের মাস্টার মাইন্ড, আমাকে এরা নিয়োগ দিয়েছে। ভালো কথা। আমরা ইউনূস সাহেব বিশ্ব শান্তির যে রাষ্ট্রদূত, সেই বিশ্ব শান্তির রাষ্ট্রদূতের কাছ থেকে চোখ ফিরিয়ে সমন্বয়কদের কাছে চোখ ফেরালাম। আচ্ছা, সমন্বয়কের উপরে চোখ ফেরার পর কয়েকদিন পরে সমন্বয়করা বললো আমরা আর সমন্বয়ক থাকবো না, আমরা এখন সবাই এনসিপি হয়ে যাব। ভালো কথা, যেহেতু তারা আমাদের নেতা, আমরা যা বলেছে আমরা সেই অনুযায়ী সবাই মাইক্রোস্কোপ লাগিয়ে সে এনসিপিতে নজর দিলাম। তো তারা যা বললো আমরা বিশ্বাস করলাম। যারা আসলো আমরা জিজ্ঞাসা করলাম না যারা কোথায় ছিল, বাড়ি কোথায়, কি করেছে, আমরা শুধু বলেছে নেতারা বলেছেন, এ যুগের বোনাপার্টরা বলেছেন, আমরা সেটা বিশ্বাস করেছি। এরপরে হঠাৎ করে দেখলাম যে এই গুলাম পারওয়ার তিনি বলে বসলেন যে ছেলে হয়ে বাপের সাথে পাঙ্গা নিও না, বা এই ধরনের কিছু একটা কথা। সিপির যারা ছেলে বা সমন্বয়ক, এদের বাপ হলো জামাত। তো ভালো কথা, আমরা সেটাও মেনে নিলাম। ছেলেরা বললো যে না, তোমরা আমাদের বাপ না, তোমরা আমাদের বাপ না, আমরা নিজের পায়ে আমরা দাঁড়িয়েছি, আমরা কিচ্ছু করিনি, আমরা জামাতের কথা মতো কিছু করি না, আমরা নিজেদের মতো নিজে করেছি। এখন পরে চিন্তা করলাম যে আমরা বোকাশোকা মানুষ, বাপ ছেলের এই সমস্ত ঝগড়াঝাটির মধ্যে না জড়ানি ভালো। তো এভাবে চললো, বেশ কিছুদিন চললো। চলার পরে এরপরে আর একটা প্রেক্ষাপট তৈরি হলো, চারিদিকে শুধু জামাতময়, একজন টাটকা অলি আর একজন জিন্দা অলি, এরকম অলি আল্লাহতে ভরে গেল। একজনের কথা মতো সূর্য থেমে যায়, আরেকজনের কথা মতো চন্দ্র ওঠে, তারপরে আরেকজনের কথা মতো সে বলে যে আমি যখন দাঁড়িয়ে থাকি ফেরেশতা তাদেরকে পাহারা দেয়, আল্লাহ স্বয়ং তাদেরকে রক্ষা করে। আর জান্নাতের টিকিট, ও মাই গড, আমি তো আর কয়দিন এভাবে চললে জান্নাতের টিকিটের জন্য আমিও, আমাদের মেজর আক্তার জান্নাতের টিকিটের কাজনে চলে গেছে। এটা চারটিখানি কথা না তো, এত জীবন, সারা জীবন যে কাজগুলো করছে, জান্নাতের টিকিট ইজ সো পাওয়ারফুল যে কর্নেল অলির মতো মানুষ, তারপরে সে যারা বন্দুক চালানো, আমরা তো সোফা চালাই, মুখ চালাই আর কলম চালাই, তো বন্দুক চালানো মানুষ তারা বন্দুক রেখে জান্নাতের টিকিটের পিছনে ছুটছে। এমনও তো আমরা শুনেছি যে প্রার্থী বলেছেন যে ভোট দিলে উমরা করতে পাঠাবেন। আপনি তরুণের, বুড়া মানুষের যন্ত্রণা আপনি বুঝতে পারবেন না। তো এখন এই বুড়া মানুষরা, বড় বড় বুড়া মানুষ যারা যৌবনে বন্দুক চালিয়েছে, তারা এখন যাকে বলা হয় এই জান্নাতের ওখানে চলে গেছে। আমি প্রেক্ষাপটগুলো বর্ণনা করতেছি গত 16 মাসে কী কী হলো। আচ্ছা, জান্নাত গেল, জান্নাতের পরে চলে আসলো জানাজা। আমাদের দেশের রাজনীতি যে জানাজা কেন্দ্রিক হতে পারে, জানাজা একটা দেশের ইতিহাস, কৃষ্টি, কালচার, একটা মানুষের ব্যক্তিত্ব নতুন করে দিতে পারে, এটা মরহুম ওসমান হাদি না হলে আমরা বুঝতে পারতাম না। জানাজা আসলো। তো এখন জানাজা আসলো, জানাজার পরে আসলেন তারেক রহমান সাহেব। এখন সারা বাংলাদেশে শুধু আকাশে বাতাসে তারেক 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 তারেক, আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো রকম শব্দ নাই।
তার কাছে আকাশ আসে, তার কাছে বাতাস আসে, পাহাড় আসে, নদী আসে, সমুদ্র আসে। বাংলাদেশের সব মানুষ শুধু তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা না দেওয়া পর্যন্ত কারো ইজ্জত থাকছে না, কারো বংশ ঠিক থাকছে না, কারো মান মর্যাদা ঠিক থাকছে না, এবং সে ঘুমাতে পারছে না। তো এই যে একটা অবস্থা, তোলপাড় অবস্থা, আমি বলছি এই তোলপাড় অবস্থার মধ্যে কি হয়েছে আপনি যদি দেখেন, যে প্রেক্ষাপটগুলো বললাম, গত 17 মাসে অ্যাটলিস্ট বললাম 6টি ঘটনা, আর 6টির প্রেক্ষাপটে দৃশ্যমান হয়নি, কিন্তু এরকম আরও পর্দার আড়ালে 100টি ঘটনা ঘটেছে। ফলে আমরা আনপ্রেডিক্টেবল, গত 17 মাস যাবত আনপ্রেডিক্টেবল। সেই আনপ্রেডিক্টেবলের অবস্থার কারণে মিয়া গোলাম পারওয়ার তিনি মনে করছেন যে শুধু জান্নাতের টিকিট দিয়ে হবে না, আওয়ামী লীগকেও লাগবে, আওয়ামী লীগকে লাগবে। এখানে কোনো নীতি নৈতিকতা নাই, এখানে কোনো কিছু নাই। এখন তাকে নির্বাচনে এই মুহূর্তে যে ডিফিকাল্টিসগুলো তিনি দেখছেন, সেই ডিফিকাল্টি থেকে বাঁচার জন্য তার কাছে মনে হচ্ছে এটা কৌশল না, এটা তার জন্য একটা ভ্যানগার্ড, আওয়ামী লীগের ভোট তার লাগবে, এবং ওই জন্য ওই কথাগুলো বলেছেন। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের যারা সারা জীবন জামাতকে ঘৃণা করেছে, জামাতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাজাকার, আলবদর, এবং এই রাজাকারের নাতিপুতি গালি দেওয়ার জন্যই তো শেখ হাসিনার পতন হলো। এখন এই যে মিয়া গোলাম পারওয়ারের যে এই যে মধু মেওয়ার লোভ, বা মানে তিনি যে অফার করলেন, কামন আমার কাছে আসো এবং একসাথে দুটো জিনিস নাও। ইউনূস সরকারের গর্ভেই জন্ম হয়েছে এনসিপি, এবং ইউনূস সরকার ছাড়া সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবে না, এই মর্মে এই ছাত্রদের, আমি জনতা এখানে বলবো না, জনতারা যখন শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছে, হাসিনা পলায়ন করেছে, জনতা ঘরে ফিরে গেছে, জনতা এতেই স্বস্তি পেয়েছে, এখানে জনতার আর কোনো ভূমিকা নাই। এই ছাত্ররা তখন তারা ডক্টর ইউনূস ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে দেবে না বলে তারা জেদ করলো, এবং 3 দিন বাংলাদেশ সরকার বিহীন অবস্থায় ছিল, এবং ডক্টর ইউনূস এসে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন। ঠিক সাজানো পাতানো এরা চাবে উনি আসবেন, চেয়ারে বসবেন, চেয়ারটা সাজানো ছিল, বসলেন। বসার পরে ডক্টর ইউনূস বেশ কিছুদিন পর নতুন একটা দল হবে এটা যেমন উনি বলছিলেন, এবং নতুন দল হওয়ার পরে সেই দলটাকে অভিনন্দন দেওয়ার যে ঢং ধিতাং, ঠিক তারই আশ্রিত দল, তারই করা দল, এই ধরনের একটা মনোবৃত্তি তার কথাবার্তা, উনি যদিও খুবই কম বলেন, তার কথাবার্তার ভিতরে সেটা প্রকাশিত হয়েছে। এখন এইখানে জামাত বলে যে তারা মাস্টার মাইন্ড এই জুলাই আগস্টের অভ্যুত্থানের, আর আমরা বলি যে আমরা কেউ মাস্টার মাইন্ড না। ক্ষোভ আক্ষেপের ভিতরে 15 বছর যে আন্দোলনটা চলছিল, দেশপ্রেমিক সামরিক বাহিনী নিরপেক্ষ ভূমিকার কারণে কামিয়াব লক্ষ্যে পৌঁছানো সক্ষম হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে একবারে ধামা চাপা দিয়ে এই জুলাই আগস্টকে একমাত্র যুদ্ধ হিসেবে প্রমাণিত করার জন্য জামাত ইসলাম এবং এনসিপির ব্যাপক প্রচেষ্টা, এই সংস্কার কমিশন নামে মাত্র কিছু এজেন্ডা নিয়ে যে বসছিল, সেইটা থেকে শুরু করে অদ্যাবধি কাল পর্যন্ত তারা চলছে। এখন মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার কোনো সুযোগ বাংলাদেশের এই ভূখণ্ড যতদিন থাকবে, এবং বাংলাদেশের মানুষ যতদিন জীবিত থাকবে, সার্বভৌমত্ব যতদিন থাকবে, কোনো প্রকার সুযোগ বাংলাদেশের কোনো নাগরিকের কিন্তু নাই। কারণ মুক্তিযুদ্ধের প্যারালাল কোনো যুদ্ধ এটা হতে পারে না। আজকে মুক্তিযুদ্ধ হয়েছে জন্য তো স্বাধীনতা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, যার কারণে আমি রাজনৈতিক দল করছি, একজন আর একজনের বিরোধিতা করছি, পক্ষ নিচ্ছি, বসে আমি আমার মনের ভাব প্রকাশ করার সুযোগ এবং সাহস আমি পাচ্ছি। তো মুক্তিযুদ্ধের ভিত্তিতে দেশ যদি আমি না পেতাম, তাহলে আমার কি এই স্বাধীনতাগুলো আমি ভোগ করতে পারতাম? অবশ্যই। সরকার কি ভোগ করতে পারতো? নির্বাচন কি বাংলাদেশে এইভাবে হতো? এবং এইভাবে প্রাদেশিক সরকার আর দেশের সরকার দুটার ভিতরে তো পার্থক্য আছে, এগুলি তো আসতো না। তো আর মুক্তিযুদ্ধ যেহেতু জামাত ইসলাম বিরোধিতা করেছে, আর এই এনসিপির বয়সের কারণে মুক্তিযুদ্ধও পায়নি, এরশাদ বিরোধী আন্দোলনও পায়নি, এটাই তাদের জীবনে প্রথম আন্দোলন। স্বাভাবিক কারণে যে যেটা করে সেটাই হচ্ছে প্রায়োরিটি। তবে আমি এখানে একটু কথা বলে শেষ করতে চাচ্ছি যে 71-এর মুক্তিযুদ্ধের পরে দেশের যে অরাজক পরিস্থিতিটা ছিল, কেউ কারোর নিয়ন্ত্রণে ছিল না, প্রশাসন কাউকে নিয়ন্ত্রণ করতে পারেনি। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রের অবস্থা এই এনসিপি নামক সংগঠনটির কারণে এবং এই জামাত ইসলামের কারণে একই পরিস্থিতির উদ্ভব হয়ে আছে। তো সেই পলিসিগুলো করে জামাত আজকের যে অবস্থাতে এসেছে, তাদের ধারণা হয়েছে, দে ইউজ টু বিলিভ যে তারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারে। দ্বিতীয় ধারণা হয়েছে যে তাদের যারা প্রতিপক্ষ, এরা খুবই দুষ্ট প্রকৃতির লোক,
এরা লোক ভালো না, চুরিচামারি করে, চাঁদাবাজি করে, টাকা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। এরা শেয়ার মার্কেট লুট করে, আমরা তো কিছু লুট করি না, আমরা খুব ভালো মানুষ। তো আমাদের উপর আল্লাহর একটা রহমত আছে, আমরা এই দেশ চালাবো। এবং তারা রাস্তাঘাটে হাঁটে সেই যে খিলাফত জমানার মতো, এবং তারা মনে করে যে এই বাংলাদেশে তারা একটা তালেবানি শাসন চমৎকারভাবে করতে পারবে। তো এই যে বিশ্বাস এবং অবিশ্বাসের দোলা, সেই দোলার মধ্যে যে তারা বিভিন্ন মানুষকে তারা কাছে নিচ্ছে, যেমন তারা এনসিপিকে নিচ্ছে। এখন আমরা এনসিপিকে নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে ডে ওয়ান থেকে আমরা যারা মিডিয়াতে আসছি, আমরা সবাই বলেছি যে এরা জামাতের বাই প্রোডাক্ট। এমনকি অনেকগুলো আন্দোলন হয়েছে, যেমন ধরেন এই কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলনের আমি কোনো নাম মেনশন করে বলবো না, এটা ফর্মুলেটেড বাই জামাত। একেবারে প্রথম দিন থেকে কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা একেবারে তাদের তৈরি করে। এবং এটা আমি বাস্তবে বুঝলাম কি করে, 2013 সনে আমার জেলে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং তখন জামাতের যারা শীর্ষ নেতা তাদের সবার সঙ্গে আমি ওখানে একান্ত জেলে খুব কতগুলো প্র্যাকটিক্যালি কথাবার্তা হয়। তো সেখানে মীর কাসিম সাহেব আর আমি পাশাপাশি রুমে ছিলাম। তো উনি আমাকে ওই সময় বললেন, আমি আবার এটা এসে বাংলাদেশ প্রতিদিনই লিখেছি এই লেখাগুলো। উনি বলছেন যে আমরা উই আর সো রেজিমেন্টেড, আমাদের ক্ষমতা এত বেশি যে যদি পুলিশকে নিউট্রাল করে দিতে দেয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে তাড়াতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। এবং এই কথা আমি যখন এসে লিখলাম, মানে আওয়ামী লীগ বা বিএনপির কোনো লোক কিন্তু প্রতিক্রিয়া দেখালো না। যে বাংলাদেশ প্রতিদিনের মতো জায়গাতে ঠিক এই রেফারেন্স দিয়ে যে মীর কাসিম সাহেব আমাকে বলেছে, এবং সেটা বই আকারে ছাপা হয়েছে। তো 2013 সনে তাদের যে প্রস্তুতি ছিল, পরবর্তীতে যখন আমি 2014 সনে ইলেকশন করলাম না, জামাতের অনেক বড় বড় নেতা আমার কাছে আসতেন, আমি নাম বলবো না, অনেকে হয়তো মারা গেছেন, তাদেরকে বলবো না। তো তাদের যে প্ল্যানগুলো দেখেছি, পরিকল্পনাগুলো দেখেছি, সেই পরিকল্পনা অনুযায়ী তারা একটা রেজিমেন্ট ফোর্স হিসেবে যে কাজগুলো অতীতে করেছে, এখনও ঠিক সেম কাজগুলোই কিন্তু তারা করে যাচ্ছে। এবং আপনি যখন একজন সেনাপ্রধান তিনি যখন বলছেন আমিরে জামাত, মানে আমিরে জামাত এই শব্দটা ইন্টারনালি, মানে তারা কিন্তু তাদের জামাতকে, মানে জামাতের যারা লোকজন আছে তারাই কেবল বলেন আমিরে জামাত। মার্চের ভাষণ তো আছে, ছিল, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনি পারবেন না। অপছন্দ করার কোনো বিষয় কিন্তু থাকছে না এখানে, কারণ এই পাকিস্তানিদের বিরুদ্ধেই কিন্তু বক্তব্য। তো তাহলে এইটা আবার সে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ঐতিহাসিক সত্য। তাহলে 7ই মার্চও যেমন ঐতিহাসিক সত্য, জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা কিন্তু ঐতিহাসিক সত্য। আপনি একটাকে বাদ দিয়ে আরেকটাকে আপনি ওই জুলাই আগস্টের অভ্যুত্থানের মন মানসিকতার বহিঃপ্রকাশের কারণে আপনি ইতিহাসটাকে পরিবর্তনের নামে যদি বিকৃত করে ফেলেন, তাহলে আংশিক ইতিহাস প্রজন্ম জানবে, আর আংশিক ইতিহাস জানা থেকে প্রজন্ম বিরত থাকবে। আপনি সেখানে পাবেন মুজাহিদ সাহেব যত ঋণ লোন এবং ওইখানে যত প্রকার সুযোগ সুবিধা, নারীর কর্মসংস্থান থেকে শুরু করে, ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে শুরু করে, সেলাই প্রশিক্ষণ থেকে শুরু করে, এতিমখানা নিয়োগ থেকে শুরু করে সমস্ত কিছুতে ওরা ওখানে দল কিন্তু বানায় ফেলছে। কিন্তু এই যে জমজমের পানি দিয়ে ধোয়া জামাত ইসলাম বলবে ইনারা হচ্ছে একেবারে পবিত্র, কোনো প্রকার দুর্নীতির কোনো কিছু নাই। যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ছেলেরা স্লোগান দিচ্ছে আর হেজাবধারী মহিলারা স্লোগান ধরছে, এটা একটা লজ্জা ছাড়া, অপমান ছাড়া, বেইজ্জত ছাড়া কিছু না। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সেক্রেটারি, এইটা বাংলাদেশের জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটা, মানে করাপ্টেড ভোটের নির্বাচিত জিএস হিসেবে ওই রাকসু ভবনের নামটা লেখা থাকবে। এতে আমি লজ্জা পাবো যে রাকসু ভবন একটা ছাত্র প্রতিনিধিত্বের প্রতিনিধিত্ব করে, এরকম একটা লজ্জাজনক ছেলে এই সমস্ত অনিয়মিত এবং করাপশনের ভোটে নির্বাচিত, এবং তার যা ভাষা, তার যা নর্তন কুর্দন, আবার বড় বড় কথা, তার মা লজ্জা পায় কিনা জানি না, তবে আমি নারী হিসেবে লজ্জা পাই।